Hello everyone, welcome to the indirect tax class. আজকে আমরা ক্যালকাটা ইউনিভার্সিটির সিলেবাসের ইউনিট 1টাকে আমরা টার্গেট করার চেষ্টা করব। We will try to complete about 60 to 70% of the content in unit 1. এবং সেই কন্টেন্টটাতে তুমি দেখবে যে অনেক কিছু লেখা আছে, বাট বেসিক্যালি আমি সেটাকে 4 ভাগে ভাগ করেছি আজকের ক্লাসের জন্য অ্যাটলিস্ট। তো পরের ক্লাসে কিন্তু আমরা আরেকটু ডিটেলসে গিয়ে ফার্দার যেটা বাকি আছে সেটা কমপ্লিট করব। অ্যাট দ্য সেম টাইম আমি কিছু কিন্তু হোমওয়ার্ক দেবো যেগুলো এই ক্লাসে কভার্ড থাকবে না, কিন্তু তোমরা কিন্তু সেটাকে নিজেরা পার্সোনালি স্টাডি করবে। বেসিক্যালি দোজ আর সাম ডেফিনেশনস। একটা জিনিস বলে দিতে চাই যে প্রিভিয়াস সিলেবাসের থেকে কিন্তু এই সিলেবাসটা অনেকটাই চেঞ্জ হয়েছে এবং অনেকটা কংক্রিট এবং বেটার হয়েছে। এই সিলেবাসটা অনেক ডিটেলস সেখানে দেওয়া হয়েছে এবং দ্যাট ইজ রিয়েলি মানে কমেন্ডেবল। ঠিক আছে, তাই এটাতে কিন্তু পড়তে আশা করি মজা লাগবে এবং অনেক ডিটেলস থাকবে এক্সট্রা। তো তাই চলো আজকে আমরা ক্লাসটা শুরু করছি। ইউনিট 1 আমরা যদি দেখি, ইউনিট 1কে উই ক্যান ডিভাইডেড ইনটু 4 ডিফারেন্ট পার্টস ফর দিস প্রেজেন্ট ক্লাস। বেসিক্যালি ইনডাইরেক্ট ট্যাক্স কি সেই বিষয়টা নিয়ে আগে আমরা বোঝার চেষ্টা করব, ফলোড বাই দ্যাট প্রি অ্যান্ড পোস্ট স্ট্রাকচারস অফ ট্যাক্স, মানে কোন ট্যাক্সটা ইনডাইরেক্ট ট্যাক্সের প্রিভিয়াস স্ট্রাকচার কি ছিল বিফোর জিএসটি অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সের কি স্ট্রাকচার আফটার জিএসটি হ্যাজ কাম, সেই বিষয়টা বোঝার জন্য। নেক্সট আছে কনসেপ্ট অফ জিএসটি, বেসিক্যালি জিএসটির এক্স্যাক্ট মিনিংটা কি, কি বিষয়বস্তু আছে সেখানে সমস্ত কিছু আমরা বোঝার চেষ্টা করব। ফলোড বাই দ্যাট অ্যাপ্লিকেশন অফ জিএসটি, মানে জিএসটির কোথায় কোথায় অ্যাপ্লাই করা যায় বা কি বিষয়গুলো আছে সেখানে, সেই জিনিসটা আজকে আমরা স্টাডি করব। তো আশা করি পুরো ক্লাসটা বোরিং লাগবে না। ঠিক আছে, যাই ডিসকাস করব প্রত্যেকটা থেকে কিন্তু কোয়েশ্চেন আসতে পারে, সেইভাবেই ছোট করে আমরা ডিসকাশন শুরু করব। চলো লেট আস বিগিন উইথ ইনডাইরেক্ট ট্যাক্স। বেসিক্যালি জিনিসটা কি, ঠিক আছে, হোয়াট ইজ ইট। আমরা যদি দেখি ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু চার্জ বাই দ্য গভর্নমেন্ট, অফকোর্স এনি ট্যাক্স ইজ চার্জ বাই দ্য গভর্নমেন্ট, সেটা তো কমন সেন্স। ঠিক আছে, কিন্তু এটা কিসের উপর চার্জ করা হচ্ছে? নট অন ইনকাম, ইট ইজ চার্জ অন গুডস অ্যান্ড সার্ভিসেস। আমি আজকে গুডস কিনতে গেলাম বা আমি সার্ভিস অ্যাভেল করতে গেলাম, ইন দ্যাট কেস তখন কিন্তু আমার ইনডাইরেক্ট ট্যাক্স চার্জ হবে। এবার এখানে দেখো থার্ড পয়েন্টটাতে লেখা আছে প্রাইমারি পেয়ার্স, মানে প্রাইমারিলি কারা পে করে। ইট ইজ দ্য ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড হোলসেলার্স হু প্রাইমারিলি পে। অ্যান্ড হোলসেলার বলবো না, এর মাঝে যারা আছে প্রত্যেক মিডলম্যানই যদি ভ্যালু এডিশন করে থাকে অবভিয়াসলি ও কিছু না কিছু ট্যাক্সও পে করছে, বাট আলটিমেটলি ওরা যাই ট্যাক্স পে করুক না কেন এটা ওদের নিজস্ব পকেট থেকে নয়, ওরা কার ঘাড়ে চাপিয়ে দিচ্ছে? কনজিউমারের ঘাড়ে চাপিয়ে দিচ্ছে। তো ফাইনালি তুমি আর আমি যে প্রাইসটা পে করি সেটা হলো, সেটার মধ্যে সমস্ত ইনডাইরেক্ট ট্যাক্স ইনক্লুডেড থাকে। তো আলটিমেট পে কে করছে? কনজিউমাররা কিন্তু আলটিমেটলি পে করছে। ঠিক আছে, তাই এখানে বলা যেতে পারে যদিও ম্যানুফ্যাকচারার, হোলসেলার বা অন্য মিডলম্যানের উপরে প্রেশারটা থাকে ট্যাক্সটা সরকারের কাছে দেওয়ার, বাট ওদের কিন্তু পকেটে প্রেশারটা পড়ে না, ওরা কনজিউমারের ঘাড়ে চাপিয়ে দেয়। তার মানে ট্যাক্সটা দেয় ওরা আমাদের থেকে নিয়ে। ইন দ্যাট সেন্স আমরা বলতে পারি যে ট্যাক্সের বার্ডেনটা কিন্তু তাই এখানে শিফট করা যেতে পারে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স। ঠিক আছে, আর আমি প্রথমেই বলে দিয়েছি ইট ডাজ নট ডিপেন্ড অন দ্য ইনকাম অফ দ্য ইন্ডিভিজুয়াল। আজকে আমার কোনো ইনকাম নেই, কিন্তু ধরো আমি আজকে রুটি সবজি খেতে যাব কোনো রেস্টুরেন্টে, লেটস সে বিরিয়ানি বা লেটস সে বিস্কিটের প্যাকেট বা যে কোনো আইটেম, ইনফ্যাক্ট আমি যদি যাই পেট্রোলও ভরাই আমার মোটর সাইকেলে, ইন দ্যাট কেস অলসো আমার ইনকাম না থাকলেও আমায় ট্যাক্স দিতে হচ্ছে। ঠিক আছে, ট্যাক্সটা দেওয়াটা বিকামস ম্যান্ডেটরি ইন দ্যাট কেস, ওটা আমার ইনকামের উপর নেই। এবার তুমি পেট্রোল পাম্পে গেলে তোমার ইনকাম নেই, তুমি বলে আমি তো ইনকাম করি না, আমি তো ছাত্র, তোমায় কি 105 টাকার পেট্রোল কোনোভাবেই 20-25 টাকায় দেবে? ইম্পসিবল। বলবে দরকার নেই বাবা তোমার পেট্রোল নেওয়ার, চলে যাও। ঠিক আছে, সো আলটিমেটলি আমরা কি বুঝতে পারলাম এখান থেকে, যে যদি ইনকামই না থাকে তাহলে কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্স তাও দিতে হচ্ছে। ইনকামের উপর কোনোভাবেই ইনডাইরেক্ট ট্যাক্স ডিপেন্ড করছে না, থাকুক না থাকুক ইনকাম ডাজন্ট ম্যাটার, ইনডাইরেক্ট ট্যাক্স পে করতে হবে। ইফ ইউ কনজিউম ইউ উইল হ্যাভ টু পে।
নেক্সট আমরা দেখব ডিফারেন্স বিটুইন ডাইরেক্ট ট্যাক্স অ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্স তেমন ট্যাক্সটা ছিল যেটা আমরা প্রিভিয়াস সেমিস্টারসগুলোতে কভার করেছি। ইনডাইরেক্ট ট্যাক্স কোন পোর্শনটা, যেটা আজকে আমরা শুরু করলাম। তো মিনিং যদি দেখি আমরা, ডাইরেক্ট ট্যাক্স কি, যেটা একটা চার্জ করা হচ্ছে ইনকামের উপর এবং যার উপরে চার্জ করা হচ্ছে সেই অথরিটিকে টাকা পে করবে। ইনডাইরেক্ট ট্যাক্স কি, ইনডাইরেক্ট ট্যাক্স ইনকামের উপর চার্জ হয় না, সেটা প্রোডাকশন বা সার্ভিসের উপরে চার্জ করা হচ্ছে এবং সেটা যার উপরে চার্জ করা হচ্ছে সে অবশ্যই টাকাটা সরকারকে দিচ্ছে, কিন্তু পুরো বার্ডেনটা কিন্তু ফাইনাল কনজিউমার উপরে শিফট হয়ে যাচ্ছে। সো দিস ইজ দ্য কনসেপ্ট অফ ইনডাইরেক্ট ট্যাক্স। এবার ডাইরেক্ট ট্যাক্সকে গভর্ন করার জন্য যে গভর্নমেন্ট বডিটা আছে তার নাম হলো সেন্ট্রাল বোর্ড অফ ডাইরেক্ট ট্যাক্সেস। আর যে বডিটা ইনডাইরেক্ট ট্যাক্সকে কভার করার জন্য আছে সেটার নামটা হলো সেন্ট্রাল বোর্ড অফ ইনডাইরেক্ট ট্যাক্সেস অ্যান্ড কাস্টমস, সিবিআইসি। তো এইগুলোর নামগুলো কিন্তু নিশ্চয়ই মনে রাখবে। ফলোড বাই দ্যাট, এই ট্যাক্সটা কারা পে করে? ডাইরেক্ট ট্যাক্স ইন্ডিভিজুয়ালস, এইচইউএফ কোম্পানিজ, মানে যাদের নিজস্ব ইনকাম আছে ওরাই কিন্তু ডাইরেক্ট ট্যাক্স পে করবে। ইনডাইরেক্ট ট্যাক্স ফাইনাল কনজিউমার, সেই কনজিউমার হয়তো একজন ভিকেরিও হতে পারে, কিন্তু ওকে কিন্তু পে করতে হবে। সেই ফাইনাল কনজিউমার হয়তো একটা টডলার, মানে ছোট একটা বাচ্চা যার ইনকাম করার কোনো পসিবিলিটি নেই, কিছুদিন আগে হয়তো জন্ম নিয়েছে, এবার তার ডায়াপার কিনতে যাও, ওই ডায়াপারের উপরেও কিন্তু কিছু ট্যাক্স দিতে হচ্ছে। সো আলটিমেটলি কনজিউমারের যদি কনজিউম করে, ইন দ্যাট কেস ইনডাইরেক্ট ট্যাক্স কিন্তু চার্জ করতে হচ্ছে। এবার সেই ক্ষেত্রে যদি আমরা দেখি নেচার অফ ডাইরেক্ট ট্যাক্স, সেটা কিন্তু প্রোগ্রেসিভ বলা হচ্ছে। প্রোগ্রেসিভ কেন? বিকজ ইনকাম যত বাড়বে তত ট্যাক্সটাও বাড়বে, কিন্তু ইনডাইরেক্ট ট্যাক্সে সেটাকে রিগ্রেসিভ বলা হচ্ছে। কারণ কি, সেটা ইনকামের সাথে কোনো সম্পর্ক নেই। তুমি যত কনজিউম করবে তত বেশি ট্যাক্স দিতে হবে, যত কনজিউম কম করবে তত কম ট্যাক্স দেবে, সোজা কথা। ইনসিডেন্স অ্যান্ড ইম্প্যাক্ট, বেসিক্যালি আমরা দেখতে পাচ্ছি কি ইনসিডেন্স মানে কি, কার উপরে চাপানো হচ্ছে আর কে ফাইনালি পে করছে, ইম্প্যাক্টটা কার উপরে পড়ছে। চার্জ করা হচ্ছে যে পার্সনের উপর ডাইরেক্ট ট্যাক্স, সেই পার্সনই পে করছে। ইনডাইরেক্ট ট্যাক্স যার উপর চার্জ করা হচ্ছে সে অন্যর কাছ থেকে নিয়ে তোমায় পে করছে, ঠিক আছে। তো এখানে ডিফারেন্ট পার্সন হয়ে যাচ্ছে ইন কেস অফ ইনডাইরেক্ট ট্যাক্স। এবার লায়াবিলিটি যদি দেখি, ডাইরেক্ট ট্যাক্সের লায়াবিলিটি কার উপরে এসে পড়ছে, যার উপরে মেইন চার্জ দেওয়া হচ্ছে সেই মেইনলি লায়াবল। অন দি আদার হ্যান্ড ইনডাইরেক্ট ট্যাক্সে আমরা যদি দেখি লায়াবিলিটি, যার উপরে যার উপরে চার্জ করা হয়েছে অবভিয়াসলি প্রাইমারিলি সেই পার্সনটাই লায়াবল, কিন্তু ওর লায়াবিলিটিটাও কিন্তু শিফট করতে পারছে তোমার আমার উপরে, ঠিক আছে। ও শিফট করে দিতে পারছে সেই লায়াবিলিটিটা, মানে এমন হয়ে যাচ্ছে ম্যানুফ্যাকচারারকে টাকা দিতে হবে অ্যাজ ইনডাইরেক্ট ট্যাক্স। এবার ম্যানুফ্যাকচার আমাদের কাছে জিনিস বিক্রি করছে, আমরা বললাম না আমরা তো ট্যাক্স দেবো না, ম্যানুফ্যাকচার বলবে কি তাহলে চলে যাও, আমি জিনিসই দেবো না, ঠিক আছে, আমি জিনিসটা কিনতে গেলে আমার ট্যাক্সটা পে করতেই হবে তার সাথে। সো আলটিমেটলি লায়াবিলিটি আমাদের ঘাড়ে চেপে যাচ্ছে। নেক্সট আমরা দেখতে পাচ্ছি কি ট্যাক্স ইভেশন, মানে কি ট্যাক্স ফাঁকি দেওয়া। ফাঁকি দেওয়া যায় কি সেন্সে? তুমি যদি খালি যেটা করা উচিত নয় সেটা যদি করো, জাস্ট ফর এক্সাম্পল ক্যাশ ট্রানজাকশনস মেনলি করো, পুরো বিষয়টাকে তুমি ডিজিটাল ফিল্ড থেকে সরিয়ে রাখলে, ঠিক আছে, তারপরে তুমি অনেক কিছু বিষয়গুলো করলে যেগুলো ট্যাক্স অ্যালাউ করে না, তো ওই করে কোনো না কোনোভাবে তুমি ট্যাক্সকে ফাঁকি দেওয়ার চেষ্টা করতে পারো। কিন্তু ট্যাক্স ইভেশন ইজ অলমোস্ট ইম্পসিবল when it comes to indirect tax। কেন? টাকা না দিলে জিনিস পাবে না, আর জিনিস নিতে গেলে কেউ ট্যাক্সের পোর্শনটা কমাবে না, ঠিক আছে। তো ট্যাক্সটা ফুললি তোমায় পে করতে হচ্ছেই, উপায় নেই, তাই ইভেশন ইজ অলমোস্ট ইম্পসিবল। ইনফ্লেশন যদি আমরা দেখি, ঠিক আছে, ইনফ্লেশনে ডাইরেক্ট ট্যাক্স কোনোভাবেই কন্ট্রিবিউট করে না। কেন? কারণ কি ডাইরেক্ট ট্যাক্স তোমার ইনকামকে কমাবে, কিন্তু মার্কেটে জিনিসপত্রের দাম বাড়াবে না। অন দি আদার হ্যান্ড আমরা যদি দেখি ইনডাইরেক্ট ট্যাক্সে ইনফ্লেশন কিন্তু একটা পজিটিভ রিলেশনশিপ আমরা দেখতে পাচ্ছি। কেন? যত ইনডাইরেক্ট ট্যাক্স চাপানো হচ্ছে তত কিন্তু জিনিসপত্রের দাম বেড়ে যাবে, যদি জিনিসপত্রের দাম বাড়ে অবভিয়াসলি ইনফ্লেশন বেড়ে যাবে, ঠিক আছে। নেক্সট ইম্পোজিশন অ্যান্ড কালেকশন, কার কাছে ইম্পোজ করা হয় কার কাছ থেকে কালেক্ট করা হয়, একটু আগে আমরা ডিসকাস করলাম সেই বিষয়টা। ডাইরেক্ট ট্যাক্স যার কাছে ইম্পোজ করা হচ্ছে তার থেকেই কালেক্ট করা হবে।
আর ইনডাইরেক্ট ট্যাক্স যার কাছে ইম্পোজ করা হচ্ছে, অবভিয়াসলি সরকার তার কাছ থেকে টাকাটা পাচ্ছে, বাট আলটিমেটলি সেই টাকাটা কিন্তু কনজিউমার দিয়েছে, তো ঘুরিয়ে নাক ঘুরিয়ে কিন্তু কনজিউমারের উপরে প্রেশারটা পড়ে যাচ্ছে। বার্ডেন তাই বলা হয় যে ডাইরেক্ট ট্যাক্সে বার্ডেন শিফট করা যাবে না। আমার যদি পার্সোনাল কোনো ডাইরেক্ট ট্যাক্স পে করতে হয়, তুমি কিন্তু এটা এসে কোনোভাবে আমার পে করতে পারবে না, আর আমি আমার লাইবিলিটিটা তোমার উপরে চাপাতে পারবো না ইন কেস অফ ডাইরেক্ট ট্যাক্স। অন দি আদার হ্যান্ড, ইনডাইরেক্ট ট্যাক্সে কিন্তু অ্যাকচুয়ালি পুরো বার্ডেনটা শিফট করেই কাজ চলছে, ঠিক আছে। নেক্সট ট্যাক্সেবল ইভেন্ট। ট্যাক্সেবল ইভেন্ট মানে কি, যে পয়েন্ট অফ টাইমে এক্স্যাক্টলি ট্যাক্স লাইবিলিটিটা অ্যারাইজ হয়। ডাইরেক্ট ট্যাক্সের লাইবিলিটি কখন অ্যারাইজ হয়, যখন ইনকাম থাকে, একটা ইনকাম যদি একটা পার্টিকুলার লেভেলকে ছাড়িয়ে যায়, ইন দ্যাট কেস আমার কিন্তু ট্যাক্সেবিলিটি অ্যারাইজ হচ্ছে সেখানে। আর ইনডাইরেক্ট ট্যাক্স, ওর যখনই তুমি কোনো কনজিউম করতে যাচ্ছ বা কোনো সার্ভিস অ্যাভেল করতে যাচ্ছ, তখনই তোমার ট্যাক্সেবল ইভেন্ট, কারণ কি তখনই তোমায় ট্যাক্সটা পে করতে হচ্ছে বা লায়াবিলিটি অ্যারাইজ হচ্ছে টু পে দ্যাট ট্যাক্স। নেক্সট, কালেকশন অফ ট্যাক্স। ডাইরেক্ট ট্যাক্সে কালেকশন করা ডিফিকাল্ট, ইনডাইরেক্ট ট্যাক্সে ইজি। রিজন, ইনডাইরেক্ট ট্যাক্সে ইজি কেন, বিকজ প্রত্যেকটা প্রোডাক্ট, প্রত্যেকটা সার্ভিসের যে এমআরপি থাকে বা যে প্রাইসটা ডিটারমাইন্ড থাকে, সেটার সাথে অটোমেটিক্যালি ট্যাক্স জয়েন করা আছে, ঠিক আছে। আর অন দি আদার সাইড, ডিফিকাল্ট কেন কালেকশন অফ ট্যাক্স ইন কেস অফ ডাইরেক্ট ট্যাক্স, কারণ কি তুমি একবার ফাইলিং করলে, তুমি অনেক কিছু ডিডাকশন ক্লেম করলে, এবার সেটা নিয়ে আবার ক্রস চেক করবে অ্যাসেসিং অফিসার, ঠিক আছে। সে ক্রস চেক করার পর যদি ম্যাচ না হয়, সে আবার তোমায় নোটিশ পাঠাবে, ইন্টিমেশন পাঠাবে, সেখান থেকে টু অ্যান্ড ফ্রো অনেকবার হবে, অনেকবার ফাইলিং করতে হবে। তারপরে দেখা গেল কি অনেকে আছে যারা ক্যাশ ইনকাম তো দেখাবেই না, তো এইখান থেকে ডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করাটা কিন্তু এত ইজি নয় যেটা ইনডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করাটা। তাই ইনডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করাটা ইজ ইজি, ডাইরেক্ট ট্যাক্স কালেক্ট করাটা ইজ ডিফিকাল্ট, ঠিক আছে। এটা হয়ে গেল হোয়াট ইজ ইনডাইরেক্ট ট্যাক্স আর তার কি ডিফারেন্স আছে ফ্রম ডাইরেক্ট ট্যাক্স। এবার আসছি জিএসটি নিয়ে আমরা স্টাডি করতে চলেছি। তো জিএসটি আসার আগে কি স্ট্রাকচার ছিল আর জিএসটি আসার পরে কি স্ট্রাকচার হয়েছে, সেই বিষয়টাকে আমরা এবার ডিটেলসে স্টাডি করব। তো জিএসটি আসার আগে কি কি ইনডাইরেক্ট ট্যাক্স ছিল ইন্ডিয়ান মার্কেটে? এক্সাইজ ডিউটি, যেটা প্রোডাকশনের উপরে চার্জ করা হতো, ম্যানুফ্যাকচারিং এর উপরে। কাস্টমস ডিউটি, যেটা আমাদের ইম্পোর্ট এক্সপোর্টের জন্য হতো। সার্ভিস ট্যাক্স, এনি সার্ভিসের উপর সার্ভিস ট্যাক্স চার্জ হতো। ভ্যালু অ্যাডেড ট্যাক্স, এটা স্টেট বেসড ট্যাক্স ছিল, যেটা এনি ভ্যালু অ্যাডিশনের উপরে বা প্রোডাকশন বা ম্যানুফ্যাকচারিং বা তারপরে যে মিডল ম্যানের হাত দিয়ে যাওয়ার সময় যে কোনো ভ্যালু অ্যাডিশন হতো তার উপর চার্জ হতো। সিএসটি, এটা আবার ইন্টার স্টেটে, একটা স্টেট থেকে আরেকটা স্টেটে যদি গুডস ট্রান্সফার হতো তখন সেন্ট্রাল সেলস ট্যাক্স চার্জ হতো। এন্ট্রি ট্যাক্স এন্ড অক্ট্রয় ট্যাক্স, এটা আবার স্টেট ট্যাক্স, যেটা সেন্ট্রাল ট্যাক্সের মতো। সেন্ট্রাল ট্যাক্স হতো সেন্ট্রালের কাছে যেত, এন্ট্রি ট্যাক্স এন্ড অক্ট্রয় স্টেট গভর্নমেন্টের কাছে যেত, কিন্তু কিন্তু রিজনটা ওই একই থাকতো। কি রিজন, যে কেন এই স্টেট থেকে ওই স্টেটে গুডস যাচ্ছে। নেক্সট, লাক্সারি ট্যাক্স, কোনো লাক্সারি আইটেমস বা প্রোডাক্টস এর উপরে লাক্সারি ট্যাক্স চার্জ করা হতো। এন্টারটেনমেন্ট ট্যাক্স, যদি তুমি কোনো অ্যামিউজমেন্ট বিষয় বা নিজের এন্টারটেনমেন্টের জন্য কোনো কিছু অ্যাভেল করতে যাচ্ছ তখন এন্টারটেনমেন্ট ট্যাক্স চার্জ হতো। তো এতগুলো আইটেমস কিন্তু ছিল প্রি জিএসটি স্ট্রাকচারে। এবার এর ফলে কিন্তু বেসিক্যালি একটা সমস্যা দেখা যেত এবং সেটাকে আমরা এখন স্টাডি করতে যাচ্ছি। কি কি ডিফেক্ট ছিল প্রিভিয়াস স্ট্রাকচারে। প্রিভিয়াস স্ট্রাকচার যদি আমরা দেখি, এতগুলো যেহেতু ট্যাক্স ছিল এবং একই পয়েন্টে মাল্টিপল ট্যাক্সও ছিল, তাই সেটা কিন্তু খুব কমপ্লেক্স হয়ে যেত আর প্রত্যেক স্টেটে আলাদা আলাদা ভ্যালু থাকতো, ঠিক আছে। তো এবার দেখো আমাদের কান্ট্রিতে কতগুলো স্টেট আছে, কতগুলো স্টেটে কতগুলো আমার লেভেলস অফ ট্যাক্স তাহলে হয়ে যাচ্ছে, তাহলে খুব বিষয়টা কমপ্লেক্স হয়ে যেত আর কোনো সিস্টেমেটিক ওয়েতে এগোতো না বিষয়টা, যে যেখানে পাচ্ছে যেই ভ্যালু বলছে দিতে হচ্ছে, উপায় নেই। ক্যাসকেডিং এফেক্টটা তারপর থাকতো। ক্যাসকেডিং এফেক্ট মানে কি, ধরো একটা প্রোডাক্টের উপর তুমি ট্যাক্স চার্জ করেছো, এটা আবার তারপরে হাত চেঞ্জ করলো, মানে অন্য জায়গায় ট্রানজ্যাক্ট হয়ে গেল, সেখান থেকে আবার হাত চেঞ্জ করলো, তো যতবার হাত চেঞ্জ করবে ততবার ট্যাক্স চার্জ হবে। তার মানে কি ট্যাক্সের উপরে ট্যাক্স চার্জ হয়ে যাচ্ছিল, ঠিক আছে। কিন্তু এটাকেই বলে ক্যাসকেডিং এফেক্ট, ট্যাক্স আপন ট্যাক্স। এবার এইটা একটা বিশাল সমস্যা হয়ে যাচ্ছিল, কারণ কি ট্যাক্সের উপর যদি ট্যাক্স চাপাও তো আলটিমেটলি দাম বেড়ে যাচ্ছে, দাম যদি বেড়ে যায় তাহলে হু ইজ দ্য আলটিমেট লুজার, ইউ অ্যান্ড আই। তারপরে আমরা দেখা যাচ্ছে যে রিডিউসড এফিসিয়েন্সি ছিল ট্যাক্স কালেকশনে, এত লেভেলসে এত ভ্যারাইটি অফ ট্যাক্সেস ছিল, কোথা থেকে কত কালেক্ট হচ্ছে, সব ঠিকঠাক কালেক্ট হচ্ছে কিনা এটা দেখাটাও তো একটা হিউমাঙ্গাস টাস্ক হয়ে যেত, ঠিক আছে। তাই
অনেকটা এফিসিয়েন্সিতে কিন্তু সেটা এফেক্ট করতো, কন্ট্রোল করাটা খুব ডিফিকাল্ট হয়ে যেত। তাই আলটিমেটলি কি হতো, কালেকশন যেটা হতো সেটাও কিন্তু ইনএফিশিয়েন্ট কালেকশন হতো, তাই ইকোনমিক ইনএফিসিয়েন্সিস বলা আছে। ফলোড বাই দ্যাট আমরা দেখতে পেতাম কি, যে এত মাল্টিপ্লিসিটি লেভেল অফ ট্যাক্সেস, ট্যাক্স ফাঁকি দিতে চাইতো মেইনলি, ঠিক আছে, ফাঁকি দেওয়ার চান্সও হয়ে যেত, কারণ কি এত কমপ্লেক্স ছিল সিস্টেমটা, সব যে সব সময় বের করতে পারবে ইন্সপেক্ট করে সেটাও ওয়াজ নট পসিবল। তাই ট্যাক্স ইভেশন করে দিত। এবার ট্যাক্স ইভেশন যদি হতো তার মানে নন ট্যাক্সেবল কিছু গুডস এন্ড সার্ভিসেস হয়ে যেত যার উপর ট্যাক্স চার্জ করা হচ্ছে না লিগালি, ঠিক আছে, ইললিগাল কিছু একটা মার্কেট তৈরি হয়ে যেত, সেটাকে ইনফর্মাল ইকোনমি বলা হচ্ছিল এবং সেটা গ্রোথ পাচ্ছিল ইয়ার অন ইয়ার বেসিসে। তারপর আরেকটা সব থেকে বড় সমস্যা ছিল কি, এই যে ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট গুডস ট্রান্সফার, সেটাতে কিন্তু বিশাল ঝামেলা হয়ে যেত, কারণ কি এত ট্যাক্স দিতে হতো। ভাবো 3-4টে স্টেট পার করে যদি তোমার প্রোডাক্টস পৌঁছাতে হয়, তার মানে ঝামেলাটা বুঝতে পারছো কোন লেভেলে গিয়ে দাঁড়াতো। So these were the difficulties but defects in the previous structure. তার জন্য কিন্তু আমরা জাস্টিফিকেশন দেই জিএসটির, মানে যে এতগুলো ঝামেলা ছিল এই ঝামেলাগুলোকে সরিয়েছে জিএসটি। তো এবার চলো সিলেবাসে যে পোর্শনটাকে রেশনাল ফর জিএসটি বলা আছে সেটাকে ডিটেলসে বোঝার চেষ্টা করি। জিএসটি আসার ফলে কি হয়েছে, এই যে এতগুলো ডিফারেন্ট টাইপস অফ ট্যাক্স গুলো ছিল সেগুলো কিন্তু সরে গেছে, সরে গিয়ে একটা সিঙ্গুলার ট্যাক্স এসেছে, তাই ইউনিফর্ম হয়ে গেছে বিষয়গুলো। মানে যেখানেই যাও তোমায় জিএসটি পে করতে হচ্ছে, এই ট্যাক্স ওই ট্যাক্স অন্য ট্যাক্স এইসব কিন্তু পে করতে হচ্ছে জিএসটি, তো ইউনিফর্ম হয়ে গেছে সমস্ত জায়গাতেই। এলিমিনেশন অফ ক্যাসকেডিং এফেক্ট, এবার এখানে একটা সিস্টেম আছে ইনপুট ট্যাক্স ক্রেডিট এই জিএসটির আন্ডারে। তাতে কি হয়, প্রত্যেক লেভেলে ট্যাক্স নিশ্চয়ই চার্জ করা হচ্ছে, কিন্তু আগের লেভেলে যে ট্যাক্সটা চার্জ করেছে সেটাকে রিফান্ড হিসেবেও দেওয়া হচ্ছে। তার মানে কি, আমি 2-3 বার ট্যাক্স পে করছি না, বা ট্যাক্স আপন ট্যাক্স পে করার চান্সটাকেই সরিয়ে দিচ্ছে সরকার, ঠিক আছে। সো এটা ক্যাসকেডিং এফেক্টটাকে সরিয়ে দিচ্ছে, আলটিমেটলি লাভটা কি হচ্ছে, ফাইনাল কনজিউমারের উপরে বার্ডেন কিন্তু কমে যাচ্ছে। নেক্সট, ইজ অফ কমপ্লায়েন্স, যেহেতু একটা আছে এর মধ্যে হয়তো হার্ডলি 2-3টে আছে ভ্যারাইটি, তো এটাকে মনিটর করা কন্ট্রোল করা ইজ ভেরি সিম্পল, বোথ ফর দ্য গভর্নমেন্ট অ্যাজ ওয়েল এজ ফর দ্য ট্রেডার্স, ঠিক আছে। প্রত্যেকের জন্য কিন্তু এটা মনিটর করা বা এটাকে নিয়ে চলাটা খুব ইজি হয়ে যাচ্ছে। নেক্সট, যেহেতু এটা ইজি হয়ে যাচ্ছে তাই অনেক ব্যবসায়ীকে এটার আন্ডারে কভার করা যাচ্ছে, আর যেহেতু লার্জ নাম্বার অফ ট্রানজাকশনস আর নাও কভার্ড আন্ডার জিএসটি, তাই রেভিনিউ ইনক্রিজ হচ্ছে। আর দিস ইজ আ পারফেক্ট এক্সাম্পল অফ যে আমাদের একটাই তো কান্ট্রি, মাল্টিপল স্টেট হতে পারে বাট কান্ট্রি তো ওয়ান, তাই ওয়ান কান্ট্রি ওয়ান যেন ট্যাক্স থাকে, তো সেই মোটিভটাকেও সেটা কিন্তু স্যাটিসফাই করছে। নাও জিএসটি আসার পর what is the present scenario regarding the structure of GST? দেখো আমাদের সিজিএসটি আছে, আইজিএসটি ফলোড বাই দ্যাট এসজিএসটি, ইউটিজিএসটি আছে অ্যান্ড কাস্টমস ডিউটি আছে। বেসিক্যালি এই যে সিজিএসটি, আইজিএসটি, এসজিএসটি অ্যান্ড ইউটিজিএসটি, দিস আর অল জিএসটি, ঠিক আছে। তাই দেখো নামের পরে জিএসটি লেখা আছে, তো দিস আর অ্যাকচুয়ালি ওয়ান, কিন্তু আমি আলাদা রেখেছি কারণ কি দিস আর ডিফারেন্ট কম্পোনেন্টস। তো দেখতে গেলে কিন্তু বেসিক্যালি দুটো আইটেম হয়েছে, আগে দেখো মনে করে কতগুলো আইটেমস ছিল, কিন্তু এখন কত ইজি হয়ে গেছে, কাস্টমস ডিউটি আর জিএসটি, দ্যাটস ইট। তো অনেকটা সিম্পলিফাইড হয়ে গেছে বিষয়গুলো। এবার আমরা বুঝলাম যে প্রি জিএসটি স্ট্রাকচার আর পোস্ট জিএসটি স্ট্রাকচার তো বুঝে নিলাম, কিন্তু হোয়াট ইজ বেসিক্যালি জিএসটি, চলো তার জন্য কনসেপ্ট অফ জিএসটিটাকে আমরা স্টাডি করি এখন। বেসিক্যালি জিএসটি ইজ এ সিঙ্গল ট্যাক্স উইচ ইজ চার্জড, সিঙ্গেল কেন, মাল্টিপল অনেক কটা ট্যাক্স ওই হ্যান ত্যান একসাথে সব একসাথে চার্জ করা হচ্ছে না, যাই চার্জ করা হবে ওটা জিএসটি হবে, তো সিঙ্গেল ট্যাক্স চার্জ করা হচ্ছে। আর ইউনিফাইড কেন বলা হচ্ছে, কারণ কি এটা অনেক কটা ট্যাক্সকে সরিয়ে দিয়েছে, বা আমরা ইন সেন্স বলতে পারি যে অনেক কটা ট্যাক্স যেখানে আগে চার্জ করা হতো সেই জায়গায় আমি সব কটাকে সরিয়ে একটাই ট্যাক্স চার্জ করছি, তাই এটা ইউনিফাইড, অন্যগুলো এতগুলো না চার্জ করে একটা চার্জ করছি অন্যের জায়গায়। ফলোড বাই দ্যাট ভ্যালু অ্যাডেড ট্যাক্স, কেন ভ্যালু অ্যাডেড বলা হচ্ছে, জিএসটি কিন্তু ভ্যালু অ্যাডিশনের উপরে ট্যাক্সটা চার্জ করছে, যে কোনো স্টেপে ভ্যালু অ্যাডিশন হবে তো সাথে সাথে তার উপরে কিন্তু একটা ট্যাক্স চার্জ হবে, এন্ড দ্যাট ইজ জিএসটি। তো আমরা বলতে পারি জিএসটি ইজ বেসিক্যালি আ ভ্যালু অ্যাডেড ট্যাক্স।
আর এই জিএসটি কিন্তু ফ্রম দ্য লেভেল অফ ম্যানুফ্যাকচার টু কনজাম্পশন প্রত্যেক লেভেলেই এটা চার্জ হয়। নাও হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ জিএসটি? বেসিক্যালি স্ট্রাকচার অফ জিএসটি যদি আমরা দেখি এটাকে ডুয়াল স্ট্রাকচার বলা হয় বা ডুয়াল কম্পোনেন্ট। ঠিক আছে, ডুয়াল কম্পোনেন্ট মানে কি দুটো দুটো কি কি বিষয় আছে, একটা সেন্ট্রাল কম্পোনেন্ট আছে আর একটা স্টেট কম্পোনেন্ট আছে। তার মানে এই জিএসটি যখনই চার্জ করা হচ্ছে দুটো ইন্টারেস্টেড পার্টি আছে, একটা সেন্ট্রাল আর একটা স্টেট। ঠিক আছে, এবং দুজনেরই লাভ হবে এর থ্রুতে। এবার টাইপস অফ জিএসটি কি কি আছে? সিজিএসটি মানে সেন্ট্রাল গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, তারপর এসজিএসটি স্টেট গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, ইউটিজিএসটি ইউনিয়ন টেরিটরি গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স, আইজিএসটি ইন্টিগ্রেটেড গুডস এন্ড সার্ভিসেস ট্যাক্স। তো এগুলো হলো ডিফারেন্ট টাইপস অফ জিএসটি। ঠিক আছে, এবং এটা নিয়ে আরেকটু ডিটেলসে একটু পরেই আমরা স্টাডি করতে চলেছি। সো স্ট্রাকচার অফ জিএসটি ক্লিয়ার, অ্যাজ ওয়েল এস কি কি টাইপের জিএসটি আছে সেটাও আমাদের সামনে স্ক্রিনে ভিজিবল। নাও সিলেবাসে বলছে যে কোন কোন ট্যাক্সগুলোকে সরিয়ে জিএসটি এসেছে সেই বিষয়ে বলো, এবং এখান থেকে কিন্তু ম্যাক্সিমাম টাইম কোয়েশ্চেন আসে। এখন অবধি আমি মানে যতগুলো কোয়েশ্চেন পেপার দেখেছি 100% এই কোয়েশ্চেনটা এসছে। ঠিক আছে, সো চান্সেস আর যে এবারও আসবে এটা থেকে। সো দিস ইজ আ ভেরি ইম্পর্টেন্ট এরিয়া, কাইন্ডলি ফোকাস ইন দিস। ট্যাক্সেস সাবসিউমড আন্ডার জিএসটি। সাবসিউমড কথার মানেটা কি? মানে জিএসটি এসে কোনগুলোকে সরিয়ে দিয়েছে। ঠিক আছে, সেটাকে আমরা দুটো অ্যাসপেক্ট থেকে দেখতে পারি, একটা হলো সেন্ট্রাল অ্যাসপেক্ট আর একটা হলো স্টেট অ্যাসপেক্ট। তো সেন্ট্রাল যদি আমি দেখি, সেন্ট্রালে দেখো সেন্ট্রাল এক্সাইজ ডিউটি, ডিউটিস অফ এক্সাইজ যেটা মেডিসিনাল প্রোডাক্টস এর উপর চার্জ করা হতো, অ্যাডিশনাল ডিউটিস অফ এক্সাইজ, অ্যাডিশনাল ডিউটিস অফ কাস্টমস, স্পেশাল অ্যাডিশনাল ডিউটিস অফ কাস্টমস, সার্ভিস ট্যাক্স, সেসেস অ্যান্ড সারচার্জেস অ্যাজ অ্যাপ্লিকেবল। তো এগুলো অনেক কটা সেন্ট্রাল ট্যাক্সেস ছিল, এগুলোকে সব সরিয়ে দিয়েছে জিএসটি। ঠিক আছে, সেম আমরা যদি স্টেট ট্যাক্স গুলো দেখি, এই যে দেখো এতগুলো ট্যাক্স ছিল স্টেটে, এগুলোকেও সরিয়ে দিয়েছে। তো এবার এগুলো থেকে কিন্তু অ্যাটলিস্ট 3-4টে মুখস্থ করে রাখতে হবে কোন কোন ট্যাক্স গুলোকে সরিয়েছে। ঠিক আছে, এটা কিন্তু এক্সামের জন্য ইম্পর্টেন্ট। নাও কনসেপ্ট অফ জিএসটি তা তো আমরা নিলাম, এবার আমরা বোঝার চেষ্টা করি যে জিএসটি অ্যাপ্লাই কোথায় করা হয়। ঠিক আছে, অ্যাপ্লিকেশন অফ জিএসটি। সব থেকে প্রথমে আমরা দেখব যে দিস ইজ অ্যাপ্লিকেবল ইন ইন্ডিয়া। ঠিক আছে, আমরা ইন্ডিয়ার বাইরে সেটাকে অ্যাপ্লাই করতে পারবো না। কিসের উপর অ্যাপ্লাই করা হচ্ছে? অন সাপ্লাই অফ গুডস অ্যান্ড সার্ভিসেস। গুডস অ্যান্ড সার্ভিসেস এর উপরে জিএসটি অ্যাপ্লাই করা হয়। আর ইন্ডিয়া, এই যে অ্যাপ্লিকেবল ইন ইন্ডিয়া, এই ইন্ডিয়ার ডেফিনেশনটা কি? ইন্ডিয়ার ডেফিনেশন হলো এভরিথিং উইদিন দ্য বর্ডার্স অফ ইন্ডিয়া অ্যাজ ওয়েল অ্যাজ সি শোর থেকে যদি আমরা বলি 200 নটিক্যাল মাইলস ডিস্টেন্স অব্দি ইট ইজ ইন্ডিয়া, অ্যাজ ওয়েল অ্যাজ ইন্ডিয়ার যে এই এরিয়ার উপরে যে স্পেসটা আছে, ঠিক আছে, সেই স্পেসটাও কিন্তু ইন্ডিয়ান এরিয়া আমরা বলতে পারি। ঠিক আছে, তাই ফ্লাইটে করে গেলে তুমি যদি কিছু কনজিউম করো সেটাতেও জিএসটি চার্জ করবে ইফ ইউ আর অন টপ অফ ইন্ডিয়া। ঠিক আছে, তুমি যদি ইন্ডিয়ান টেরিটরির মাঝে থাকো। নেক্সট, সিজিএসটি অ্যান্ড এসজিএসটি or CGST and UTGST applicable on intrastate supply. Intrastate মানে কি? within the same state. ঠিক আছে, সেম স্টেট হলে কি হবে? ধরো বেঙ্গল, তুমি বেঙ্গলের মাঝেই ট্রানজেকশন করছো, তখন কোনটা চার্জ হবে? সিজিএসটি অ্যান্ড এসজিএসটি। ঠিক আছে, আর যদি তুমি আন্দামানে মধ্যে থেকে আন্দামানে ট্রানজেকশন করো, ইন দ্যাট কেস কি হবে? সিজিএসটি এন্ড ইউটিজিএসটি। কেন? কারণ কি আন্দামান হলো ইউনিয়ন টেরিটরি। ঠিক আছে, নেক্সট আইজিএসটি। আইজিএসটি অ্যাপ্লিকেবল অন ইন্টারস্টেট সাপ্লাই। ইন্টারস্টেট মানে কি? ওয়ান স্টেট টু অ্যানাদার স্টেট যখন যাচ্ছে তখন আইজিএসটি। সো উইদিন দ্য সেম স্টেট সিজিএসটি এসজিএসটি অর সিজিএসটি ইউটিজিএসটি, আর আউটসাইড দ্য স্টেট হয়ে গেলে তখন আইজিএসটি অ্যাপ্লিকেবল। এবার অ্যাপ্লিকেশন অফ আইজিএসটি, সিজিএসটি, এসজিএসটি এন্ড ইউটিজিএসটি একটু ডিটেলসে আমরা দেখব। আইজিএসটি ইন্টারস্টেট, তার মানে কি বিটুইন দ্য স্টেটস বা বিটুইন দ্য ইউনিয়ন টেরিটরিজ যদি হয় তখন আইজিএসটি চার্জ হবে। ইন কেস অফ ইম্পোর্টও কিন্তু আইজিএসটি চার্জ হচ্ছে, ইন কেস অফ এক্সপোর্টও কিন্তু আইজিএসটি চার্জ হবে। নেক্সট, সিজিএসটি, এসজিএসটি আর ইউটিজিএসটি কোথায় হচ্ছে? ইন্ট্রাস্টেটে হচ্ছে বা উইদিন দ্য সেম স্টেটে হচ্ছে। ঠিক আছে, বা উইদিন দ্য সেম ইউনিয়ন টেরিটরি। তো এই জায়গায় কিন্তু আমাদের
সিজিএসটি, এসজিএসটি, ইউটিজিএসটি চার্জ হবে। সো এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, পরবর্তী দিনে কিন্তু এইগুলো খুবভাবে অ্যাপ্লাই করতে হবে আমাদেরকে, ঠিক আছে। নাও নন অ্যাপ্লিকেবিলিটি অফ জিএসটি। জিএসটি কোথায় কোথায় অ্যাপ্লিকেবল নয় সেই বিষয়টা আমরা দেখতে চলেছি। ফার্স্ট প্রোডাক্ট যেটা বলা হচ্ছে অ্যালকোহল ফর হিউম্যান কনজাম্পশন, তার উপরে কিন্তু জিএসটি অ্যাপ্লিকেবল নয়। কেন নয় স্যার? আমি যদি ট্যাক্স না চার্জ করি এটার উপরে, তাহলে তো এটার দাম বেড়ে যাবে, দাম কমে যাবে, তাই তো? নো, উই আর অ্যাকচুয়ালি রং। ওয়াই? জিএসটির কনসেপ্টটাতে আরেকবার আমরা ফিরে আসি। জিএসটি কেন অ্যাপ্লাই করা হচ্ছে? যেন কনজিউমারের উপরে বার্ডেনটা কমানো যায়। জিএসটি এসে তো অন্য ট্যাক্সকে সরিয়ে দিচ্ছে, রাইট? তো যদি আমি জিএসটি আনি তাহলে দাম আরো কমে যাবে, সস্তায় হয়ে যাবে প্রোডাক্ট। সস্তায় হয়ে গেলে কি হবে? প্রোডাক্ট আরো অ্যাফোর্ডেবল হয়ে যাবে। এবার বলো তো, যদি জিএসটিতে অ্যালকোহলকে রাখা হতো ফর হিউম্যান কনজাম্পশন, যে অ্যালকোহলগুলো থাকে, তাহলে ওর দাম কমে যেত। ওর দাম কমে গেলে তাহলে ইনডাইরেক্টলি সরকার কি মিন করতে চাইছে? ইনডাইরেক্টলি তাহলে সরকার মিন করতে পারে ভাই সস্তা হয়েছে নে আরো খা, বাট সরকার তো এটা বলতে পারে না, রাইট? তাই এই বিষয়টাকে কিন্তু অলটুগেদার আউটসাইড জিএসটি রাখা হয়েছে। এর উপরে অন্য অন্য যা পুরনো ট্যাক্স আছে সব চাপানো হবে, কিন্তু জিএসটির আন্ডারে এটাকে 100% আনা হচ্ছে না। কিন্তু আবার অ্যালকোহল ফর ইন্ডাস্ট্রিয়াল কনজাম্পশন যদি হয়, সেটা কিন্তু আবার জিএসটির আন্ডারে আছে, কারণ কি সেটা ইন্ডাস্ট্রিয়াল ম্যানুফ্যাকচারিং প্রসেসে লাগছে। বাট অ্যালকোহল ফর হিউম্যান কনজাম্পশন কিন্তু জিএসটির আন্ডারে নেই ফুল ফ্লেজেড ওয়েতে। পেট্রোলিয়াম প্রোডাক্টসকে কেন বাইরে রাখা হচ্ছে? তুমি বলো স্যার সেম সেন্স যদি আমরা অ্যাপ্লাই করি, তো জিএসটির বাইরে রাখলে তো পেট্রোলিয়াম প্রোডাক্টসের দাম বাড়ছে, পেট্রোল, ডিজেল, এয়ার টারবাইন ফুয়েল, ঠিক আছে, হাই স্পিড ডিজেল, এগুলো যাই হচ্ছে, এগুলোর উপরে তো অনেক বেশি তাহলে পে করতে হচ্ছে। কেন তাহলে সরকার এটার দাম কমাচ্ছে না? সিম্পল রিজন বিং যে এটা, হ্যাঁ জিএসটিতে আনলে অনেক দাম কমে যাবে, কিন্তু জিএসটি বাইরে থাকলে অনেক বেশি পে করতে হচ্ছে, অ্যাবসলিউটলি রাইট। কিন্তু এর পেছনে আরেকটা কারণও আছে। গভর্নমেন্টের জন্য ওয়ান অফ দ্য হাইয়েস্ট রেভিনিউ জেনারেটিং আইটেম হলো পেট্রোলিয়াম প্রোডাক্টস। তো ওটা যতক্ষণ না সাবস্টিটিউট করতে পারবে অন্য কোনো ভেঞ্চার থেকে, যেটা অ্যাট প্রেজেন্ট কোনো পসিবিলিটি নেই, অন্য কোনো এরিয়া নেই যেখান থেকে সরকার এত ইনকাম করবে, ঠিক আছে? তো তাই দেখো ওদের কাছে উপায় নেই, সরকারের আজকে ইনকাম কমে গেলে দেশের অবস্থা খারাপ হয়ে যাবে। সো দ্যাট ইজ ওয়াই পেট্রোলিয়াম প্রোডাক্টসকে কিন্তু জিএসটির বাইরে রাখা হয়েছে। টোবাকো প্রোডাক্টস ওদেরকেও বাইরে রাখা হয়েছে। হ্যাঁ, অ্যালকোহল আর টোবাকো প্রোডাক্টসের উপরে অন্য অন্য চার্জেস করা হচ্ছে ট্যাক্স, অ্যাট দ্য সেম টাইম অনেক সময় জিএসটিও চার্জ করা হয়, ঠিক আছে? এবার তুমি বলো স্যার এক্ষুনি তো বললেন যে নন অ্যাপ্লিকেবিলিটি অফ জিএসটি, মানে জিএসটি চার্জ করা হচ্ছে না। না, জিএসটি ফুল কনসেপ্টটার মধ্যে এদেরকে আনা হচ্ছে না। ফুল কনসেপ্ট মানে কি? থাকলে খালি জিএসটি থাকবে, অন্য কোনো ট্যাক্স থাকবে না, দ্যাট ইজ দ্য কনসেপ্ট অফ জিএসটি। কিন্তু টোবাকো প্রোডাক্টসে অন্য ট্যাক্সের সাথেও জিএসটি চার্জ করা হচ্ছে, মানে এক্স ওয়াই জেড ট্যাক্স তো আছে, তার সাথে আবারও যদি তুমি জিএসটি অ্যাড করে দাও, ফালতু আরো দাম বেড়ে যাচ্ছে। বেসিক্যালি এটা করার পেছনে কারণটা কি? টোবাকো প্রোডাক্টস আর হার্মফুল ফর হেলথ, তাই সরকার ওটার দাম বাড়িয়ে ইট ইজ ট্রাইং টু ডিসকারেজ পিপল, ঠিক আছে? নাও ইউ মে আস্ক যে তাহলে তো সরকার ব্যান করে দিতেই পারতো, অ্যাবসলিউটলি রাইট, বাট এগেইন এটার আনসার আমার কাছে নেই। দ্য গভর্নমেন্ট হ্যাজ এ বেটার আনসার অ্যান্ড আই ডোন্ট হ্যাভ দ্যাট আনসার। ঠিক আছে, কেন ব্যান করছে না? এনিওয়েজ লেট আস মুভ টু দ্য নেক্সট পার্ট। ইলেকট্রিসিটি, তার উপরেও কোনো জিএসটি নেই, অন্য ট্যাক্সও তেমন চাপানো হয় না, এটাকে অ্যাফোর্ডেবল রাখার চেষ্টা করা হচ্ছে, ওয়ান অফ দ্য বেসিক নিডস বলে। সেল অফ ল্যান্ড, এটা কোনোভাবে জিএসটির আন্ডারে আসছে না, ইট ইজ আন্ডার ক্যাপিটাল গেইনস, তো অন্য বিষয় অলটুগেদার সেইটা, ঠিক আছে? সো দিস আর দ্য আইটেমস, এবং এখান থেকেও আমি দেখেছি 95% অফ দ্য টাইমস কোয়েশ্চেন কিন্তু আসে, ঠিক আছে? সো কাইন্ডলি মেমোরাইজ দিস আইটেমস, কিপ ইট ইন ইয়োর মাইন্ড, কারণ কি এখান থেকে কোয়েশ্চেন আসতে পারে, ঠিক আছে? And that is all for today's class. আজকে আমরা দেখলাম what is indirect tax, difference between direct and indirect tax, followed by that আমরা জিএসটি আসার আগে কি ট্যাক্স স্ট্রাকচার ছিল ইনডাইরেক্ট ট্যাক্সে, আর জিএসটি আসার পরে ইনডাইরেক্ট ট্যাক্সে কি স্ট্রাকচার হয়েছে সেটা দেখলাম। followed by that we focused on the concept of GST, and after that application of GST দেখলাম, and লাস্টে আমরা নন অ্যাপ্লিকেবিলিটি অফ জিএসটি দেখে আজকে আমরা ক্লাসটাকে শেষ করলাম, ঠিক আছে? নেক্সট ক্লাসে ইউনিট 1 এর বাকি রিমেইনিং পোর্শনটা আমরা ডিসকাস করব। ওকে, সো দ্যাটস অল ফর টুডে, থ্যাংক ইউ সো মাচ।